বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ডেইলি মিরর উইথ অমৃতায়। আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে যে শীতকাল বোধহয় নেই, কিন্তু শীত আছে, ভালোই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে সকাল থেকে। মানে সকাল থেকে বললে ভুল হবে, ওয়েদারটা কালকে থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা, মানে শীত শীত একটা ভাব। কালকে বললাম না, প্রথম কম্বল দিলাম গায়ে, তো বেশ আরাম লাগছিল কম্বল দিয়ে। তবে আমাদের ঘরটা কী বলো তো, রাত্রেবেলা হলে একটু গরম হয়ে যায়, যার জন্য ভোরের দিকটা একটু গরম গরম লাগে, কিন্তু বাইরের পরিবেশ কিন্তু খুব ঠান্ডা। আজকেও বেশ একটা শিরশিরানি ব্যাপার। আজকে কাজ বলতে শনিবার, তো শনিবার দিন তো আমাদের নিরামিষ হয়, তো নিরামিষটা যেন ঝামেলার আরও বেশি। নিরামিষ মানে নিরামিষ রান্না করাটাও ঝামেলার। তো ভাবছি আজকে একটা ধোকার ডালনা করবো। ওটা অনেক দিন ধরেই ভাবছি করবো করে আর ওটা হচ্ছে না। ধোকার ডালনা মানে ওই বাড়িতে ওই ডাল বেটে নয়, সব ঝক্কি ঝামেলার পাট এখন চুকে গেছে। ওই তোমার যে মিক্সড যে ধোকার প্যাকেটগুলো পাওয়া যায়, তো সেই মিক্সড ধোকার প্যাকেট দিয়েই ধোকা করার ইচ্ছা আছে। আর জানি না কি হবে। সকালবেলা জলখাবারের আজকে খুব একটা পাট নেই, ওই সব ওটস, দুধ, পাউরুটি এই সমস্ত দিয়ে আজকে চালিয়ে নেওয়া যাবে। আর রোজ রোজ উঠে জলখাবার করতেও বড় বিরক্ত লাগে। প্রথমত হচ্ছে রুটি খাওয়া, তরকারি কী করবো। আর আমাদের তো রুটি ছাড়া, ম্যাক্সিমামই রুটি ছাড়া চলেই না, আমার তো চলে না বিশেষ করে। তো সেই কারণে আজকে আর তরকারি কিছু করবো না, শুধুমাত্র ওই দুধ ওটসেই চালিয়ে দেবো। আর যথারীতি বাইরে কাজ শুরু হয়ে গেছে। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ঘ্যার 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 করে আওয়াজ। নিত্যদিনের ব্যাপার, কোনো কথা তো বুঝতেও পারি না, নিজেও কথা বলি, নিজেও শুনতে পারি না যেন মনে হয়। আর তেমন হচ্ছে পেট্রোলের যে গন্ধগুলো হয় না, ওই তেলের যে গন্ধ, খুব বাজে লাগে ওই গন্ধগুলো আমার। হাজবেন্ড বেরিয়ে গেছে বাজারে, কাঁচা সবজি বাজার আনবে আজকে। কাঁচা সবজি বাজার না, এখন আনতে গেছে চিকেনটা। কালকে চিকেনটা আজকে এনে রাখে, কেন কি সানডেতে প্রচণ্ড ভিড় হয় মাংসের দোকানে। যদি পারি তো ধোকার ডালনার রেসিপিটা শেয়ার করব। তোমরা তো সবাই জানো ধোকার ডালনা করতে বহুত হ্যাপার কাজ একটা, কিন্তু কিছু তো একটা খেতে হবে। শনিবার দিনকে নিরামিষ। তবে কেউ করে ধোকার ডালনা এখানে পছন্দ করে না, মানে আমার হাজব্যান্ড পছন্দ করে না, খেলে নাকি ঢেকুর ওঠে হিঙের। কিন্তু আমি তো খুব পছন্দ করি হিঙের গন্ধ, আমার ভীষণ ভালো লাগে। এই শীতের দিনে হিঙের কচুরি দুর্দান্ত, মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, যার যার পছন্দ, তার কাছে। ধোকার ডালনাটা এখন করব, তো ধোকার ডালনার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি পরে ভয়েস অ্যাড করে দেবো, কেন কি আমার গলার আওয়াজ তোমরা বিদ্যুৎ কাছে শুনতে পাবে না, প্রচণ্ড বাইরে আওয়াজ হচ্ছে। তো ধোকার ডালনা করতে গেলে কী কী লাগে সবাই জানো। এদিকে লাগবে, প্রথমেই দেখিয়ে দিই, এই ধোকাটা আমার এখানে মিক্সড করে রাখা আছে। এই ধোকাটা হচ্ছে তোমার ধোকা মিক্সড পাউডার আর কি। এর মধ্যে একটু মৌরি, নুন, চিনি দিয়ে মিশিয়ে রাখা আছে জল দিয়ে। এটা 10 মিনিট রাখা আছে। আর যা যা লাগবে তা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি স্বাদ অনুযায়ী। এখানে টমেটো রাখা আছে, গোটা শুকনো লঙ্কা রাখা আছে ফোড়নের জন্য, আর রাখা আছে জিরে,
আর গোটা গরম মশলা। আর আলু লাগবে, যেটা এখন আমার কাটা হয়নি বলে এখনও আমি দেখাতে পারলাম না, পরে তোমাদের শেয়ার করে দেবো। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ওই মিক্সড করে রাখা যে ধোকার যে মিক্সচারটা, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটু তেলের সঙ্গে লেগে যায়, একটু কড়াইতে লেগে যায়, একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করবে। একটু কড়াইতে তেলটা কম দিলে এটা লাগবে একটু কম, বেশি পুরপুরে হয়ে গেলে জিনিসটা আরও লেগে যায়। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেবো। একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখার আগে প্লেটের মধ্যে একটা ভালো করে সর্ষের তেল বা যে কোনো তেল মাখিয়ে রেখে দিতে হবে। দিয়ে দেখো আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে ভালো করে একটা গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করছি। হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নেব, তাতে একটু সুবিধা হবে। সর্ষের তেল মেখে নিলে হাতের মধ্যে ওই আঠা আঠা ব্যাপারটা লেগে যাবে না। তো এটাকে দেখো আমি গোল শেপে একটা কিছু বানিয়ে নিয়েছি। গোল শেপ করে নেবার পর এটাকে আমি চৌকো চৌকো করে বা বরফির মতো আকারে আস্তে আস্তে করে কেটে নেব। যেন মনে হচ্ছে আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছে ধোকা দিয়ে। তো যাই হোক, এটা একটা শেপে কেটে নিতে হবে। আমার খুব একটা শেপে আসে না, মোটামুটি একটা শেপ হলেই হলো। আমার একটু বড় বড় করেই কাটছি। আমার বাড়িতে যেহেতু খাওয়ার লোক কম, কেউ খুব একটা ধোকা খুব একটা পছন্দ করে না, তো সেই জন্য একটু বড় বড় করেই কেটে রাখছি। খুব বিশাল ভালো শেপ আমার আসে না, আগেই বলে রাখলাম। ওই মোটামুটি একটা শেপ আসে, ওই মোটামুটি একটা শেপ তৈরি করছি। দেখো আমি এটা বরফির আকারে করার চেষ্টা করছি। তো জানি না এটা কি হচ্ছে, বরফি না চৌকো, বুঝতে পারছি না। তো দেখো আমি এখানে কেটে অলরেডি জিনিসটা রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এই ধোকার বরফিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা একটা করে ছেড়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে নেব। কেন কি লাল লাল করে না ভাজলে জিনিসগুলো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই কারণে আমি ওগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে একটা জায়গার মধ্যে তুলে রেখে দেব। দেখো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। সব একসঙ্গে দিলাম না, নয়তো লেগে যাওয়ার চান্স থাকে। দিয়ে এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার কড়াইতে তেল দেব, দিয়ে এর মধ্যে ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, আর দেব কালো জিরে বলছি, গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা। আমার কাছে তেজপাতা নেই, আর আমি তেজপাতা খুব একটা পছন্দ করি না, সেজন্য আমি শুধুমাত্র গোটা গরম মশলা আর সাদা জিরেই দিলাম ফোড়নে। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো টমেটোগুলোকে আমি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো আমি সেদ্ধ করে নিয়ে নিই। আলুগুলো যেহেতু চন্দ্রমুখী আলু, সেই জন্য আমি সেদ্ধ করলাম না, এগুলো অলরেডি নরম হয়ে যায়, সেই জন্য ভালো করে লাল লাল করে এটা ভেজে নেব। তো আলুটা লাল লাল করে ভেজে নেবার পরে এরপরে এর মধ্যে আমি দেব, এই দেখো, কাশ্মীরি মির্চের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন চিনি। এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে দিয়ে আলুগুলো আবার একটু দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করার জন্য, যাতে মশলাগুলো ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব, লাল লাল করে আলুগুলো ভাজবো। দিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়াইশুঁটি দিলে সবই ভালো লাগে, আর এই শীতকালে কড়াইশুঁটি তো খুবই একটা সুস্বাদু খাবার। আর এদিকে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কাঁচা লঙ্কা যে যার মতো ইচ্ছে মতো ঝাল অনুযায়ী দেবে। এরপর এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম এই জন্য মশলাগুলো যাতে পুড়ে না যায়। জলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটু ঢাকা রেখে দেবো, একটু আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো আমার ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম।
এবার যখন ঝোলটা একটুখানি ফুটে উঠবে তো ওর মধ্যে ওই ধোকার টুকরোগুলো, মানে ধোকার যে ভাজা টুকরোগুলো আছে সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠার পরই দেবে, নয়তো তো ধোকা তো এমনি আমার নর্মালি ভেঙে যায়, তো আরও ভেঙে যাবে। তো দিয়ে দিলাম এগুলো, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো দেখো আমার রেডি হয়ে গেছে ধোকার ডালনা। আমি এটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে আমার ধোকার ডালনায়, দারুণ আজকে জমে যাবে শনিবারের লাঞ্চ। সুন্দর কালার এসেছে, দারুণ দেখতে হয়েছে। সবজি সবজি এসেছে আজকে, পেঁয়াজ কলি, এদিকে শিম, আর এদিকে পেয়ারা কেটে রাখা আছে, এদিকে রয়েছে বাঁধাকপি, আর এদিকে ফুলকপি রোদের মধ্যে রোদ খাচ্ছে। এদিকে হচ্ছে তোমার ফুলকপি, এদিকে হচ্ছে কুমড়ো, তো মটরশুঁটি, বেগুন, এদিকে রয়েছে ধনেপাতা, মানে চারিদিকে এখন ছড়ানো ছিটানো রয়েছে, যেহেতু সব ধোয়াধুয়ি ব্যাপার রয়েছে। ও চেয়ার বাবা, হায় ভগবান, বলছিল সেদিনকে কত কিছু ভাবলাম। বাবা কোথায় যাবো, চেয়ার চলে এলো। এটা আবার প্যাকেট। হ্যাঁ এটা প্যাকেট করে কিছু করে রাখি। এটাকে আলাদা রাখো। এই সেই ড্রেসটা যেটা বলছিলাম। আচ্ছা আচ্ছা। এটা টেবিলের উপরে রেখে তুমি ওর উপরে রেখে হচ্ছে এখন নতুন অতিথি, নতুন চেয়ার, এখানে পাত্র, এখানে হেলান দিয়ে বসার জন্য চেয়ার, এই সবুজটা দিয়েছে তো বাবা, একটু সবুজ করে সবুজ চেয়ার। এটা কোথায় রাখবে, এটা কোথায় রাখবে? এখানে খাওয়া করবে, ল্যাপটপে কাজ করলে ল্যাপটপে কাজ করবে। ওইখানে আটকানোর সিস্টেম আর থাকে তো বোধ হয়। পড়াশোনা করবে, লিখবে, পড়বে। বাবাকে এখানে খেতে দিচ্ছি না, কিছু কোনো ফেলে দেবে না, পারবে খেতে এখন? খেয়ে আবার বেরোবে কি করে ওখান থেকে? না সে তুলে নেবে ধরে। তুই খেতে পারবে না এখানে এখানে বসে? হ্যাঁ? খেতে পারবে এখানে? না না, এই তো এইভাবে জাস্ট ধরে। ও সামনেটা এরকম, থালা ধরো, আজকে থালা ধরবে না, এখানটা ধরবে, ধরে রাখে। সামনেটা এরকম একটা ইয়ে মতো আছে, ওই যে কি বলে, এটা দিয়ে সামনে বসে খাওয়া দাওয়া করা যাবে। দেখতে বেশ ভালোই হয়েছে। দেখো আমি এখন এই নতুন অতিথির মধ্যে বসে রয়েছি, যে চেয়ারটা তোমাদেরকে দেখালাম এক্ষুনি, সেই চেয়ারটার উপর বসে রয়েছি। তবে পুরোনো জিনিস বেশি ভালো হয়, আগের চেয়ারটা বেশি কমফোর্টেবল ছিল, এটাও খারাপ না, ওই বলে না পুরোনো জিনিসের দর অনেক বেশি, যেহেতু ওই বলে না পুরোনো চাল ভাতে পারে, তো সেই জন্যই আর কি পুরোনো জিনিসের কদর একটু বেশি। তো যাই হোক, নতুনটার সঙ্গে মানিয়ে নিতে হবে, নতুন জিনিসের সাথে মানাতে হবে। নতুনকে যদি একটু জায়গা ছেড়ে না দেওয়া যায় তাহলে তো নতুনরা এগোতেই পারবে না, না এই আমাদের মতো মানুষরা। নতুনদেরও তো একটু জায়গা দিতে হয় না, নতুনরাও তো কিছু করে খাবে। তো ছাদ থেকে আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, আর কিছু কথা বলতে পারলাম না, কেন কি ছাদে উঠতে আমার প্রচুর দেরি হয়ে গেছে আজকে, ভীষণ রকমভাবে দেরি হয়ে গেছে। তো ছাদে গিয়ে আর সেই জন্য আর কথা বললাম না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। এদিকে তো ভাত আছেই, এদিকে রয়েছে ওই ধোকার ডালনাটা, এদিকে রয়েছে উচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা, এখানে রয়েছে মুসুর ডাল, আর এখানে রয়েছে ডালের বড়া। এটাই ছিল আজকে, হ্যাঁ দেখে ইয়ে করলাম খাবারগুলো, এটাই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ। তো চলো জামা কাপড়গুলো একটু রোদে দিইনি, যাবে আর কোথায়, যাওয়ার জায়গা নেই আজকে, রোদে জামা কাপড়ও শুকায়নি, মাথাও শুকায়নি, কিছুই শুকায়নি, রোদও নেই আজকে। একটু তাকাও কোথায় পালাচ্ছ? হ্যাঁ ওই তো সবার সাথেই বকছি আর কি।
তো তোমাকে একটা একটা ভূতের গল্প তোমাকে কালকে একটু বলতে হবে, একটা গল্প শেয়ার করো, ভূতের গল্প কালকে একটা বলবে না মানে কি, তোমাকেই বলতে হবে। তো তোমরা চেয়েছিলে কালকে, আমি কালকে তোমাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করবো, আজকে আর বলবো না, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবে না, তুমিই বলবে। তো যাই হোক, আমার মুখ থেকে শোনা থেকে তোমার মুখ থেকে শোনাটাই বেশি ভালো হবে, কারণ তুমি প্রত্যক্ষদর্শী। তুমিই বলবে কালকে, আজকে না, কালকে বলবো। তো যাই, আমি এখন জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে চুল টুল আঁচড়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওটস খেয়ে রয়েছি, তাই ভীষণ খিদে পেয়ে গেছে, খেতে হবে। এমনি ছাদেও কথা বলতে পারিনি আজকে, তো খেয়ে নিই পেট পুজোটা আগে, তারপর অন্য কিছু খেয়ে দিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলবো। গুড ইভিনিং বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি আবার হাজির হয়ে গেছি, তোমাদের বন্ধু অমৃতা, তোমাদের সঙ্গে গল্প করবার জন্য। কি অবস্থা দেখো, এখন তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা যদি একটুখানি গল্প করতে না আসি তাহলে বোধহয় আমার সময়টাই কাটে না। এতই বিরক্ত লাগে, এতই মনে হয় যেন একঘেয়েমি লাগে। মানে তোমরা এতটাই আমাকে মানে নেশাগ্রস্ত করে দিয়েছো যাকে বলে, যে তোমাদের সাথে একটু কথা না বললে আমার শান্তি হয় না। খুব ভালো লাগে এই জিনিসগুলো ভাবলেই, যে কিছু মাস আগে অবধিও বা কিছুদিন আগে অবধিও কত মানুষ আমার কাছে অচেনা ছিল, আর আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে কত মানুষ আমার চেনা জানা হয়ে গেছে, কত নতুন নতুন বন্ধু বান্ধবকে পেয়েছি। ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। আর তার জন্য আমি ইউটিউবের কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল, যে ইউটিউব আমাকে এই রকম একটা প্ল্যাটফর্মের এন্ট্রি করবার সুযোগ দিয়েছে। আমি তার জন্য ইউটিউবের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। খুব ভালো লাগে এই জিনিসগুলো, জানো তো। সত্যি কথা বলতে কি, সময় একেবারেই কাটতো না, একদমই সময় কাটতো না, ভীষণভাবে বোর ফিল করতাম। আর এই সমস্ত কি বলতো, বোর ফিল করবার জন্য বিভিন্ন রকম মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তাগুলো আসতো, মানে ভুলভাল চিন্তাভাবনা। মাথার মধ্যে সবসময় মনে হতো যে কিছু করতে পারলাম না, আমার দ্বারা কিছু হলো না, এইরকম টাইপের চিন্তাভাবনাগুলো মাথার মধ্যে আসতো। আর সত্যি কথা বলতে কি, ডেইলি উঠে কোথায় বেরোবো বলো? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে রোজ উঠে রাস্তায় বেরোনো সম্ভব না, যেটা সত্যি সেটা সত্যি সম্ভব হয় না। আর তাছাড়া এখনকার পরিস্থিতি যা, তাতে মানে রাস্তায় বেরোনো মানে মানে রোগ আর বিপদকে সঙ্গে করে ঘরে নিয়ে আসা, আর সেটা তো সম্ভব নয়। সেই জন্য একটা নিজের মতো করে একটা জগৎ তৈরি করা প্রত্যেকটা মানুষেরই দরকার। তো সেই কারণেই বলতে পারো আমার ইউটিউবের জগতে আসা। শোনো, আর্থিকভাবে স্বাবলম্বী হতে সবাই চায়, তো এটা আমি বললে ভুল হবে যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাই না। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া তো বটেই, আর তার সাথে নিজের মতো করে নিজের সময় কাটানোটা ভীষণভাবে দরকার। অনেক বন্ধু পেয়েছি যারা আমাকে প্রতি মুহূর্তে আমাকে সহযোগিতা করে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে নানান সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আমার এগিয়ে যাওয়ার পথগুলোকে আরও সুন্দরভাবে প্রশস্ত করে দিচ্ছে। আমি তার জন্য আমার মানে ভীষণ আনন্দ লাগে এই জিনিসগুলো। সত্যি কথা বলতে কি, চেয়েছিলাম চিরকালই নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু নানান কারণবশত হোক বা নিজের কপাল দোষে হোক, সেটা তো আর হয়ে উঠল না। আমি চেষ্টায় ছিলাম সরকারি চাকরির, কিন্তু ওই যে সরকারি চাকরির জন্য অধ্যাবসায় তো দরকার হয়, আর তার সাথে এই জিনিসটা খুব দরকার হয়। হয়তো আমার সেই জিনিসটা ছিল না, যার জন্য আমার চেষ্টা সত্ত্বেও আমি সফল হতে পারিনি। আর আমাদের বাড়িতে কি বলতো, আমাদের বাড়িতে মোটামুটি সবাই সরকারি চাকরি করে, মানে আমার দিদি স্কুল টিচার, আমার পিসিরা স্কুল টিচার, আমার পিসমশাই স্কুল টিচার, সবাই মোটামুটি আমাদের মানে টিচিং প্রফেশনটাই হচ্ছে আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো আমিও চেয়েছিলাম সেই জন্য সরকারি দিকে যেতে, কিন্তু সরকারি চাকরির তো দেখতেই পাচ্ছ কি অবস্থা এখন। আর প্রাইভেট ফার্মে কাজ করবার মতো মানসিকতা বা প্রাইভেট ফার্মে কাজ করবার মতো অতটা মানে কি বলবো, শারীরিকভাবে সক্ষম হয়তো আমি নই। কেন কি, প্রচুর ধকল, প্রচুর কষ্ট সহ্য করতে হয়।
আর যেটা আমি একেবারেই নই, আমাকে হয়তো পরে 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 তোমরা বুঝতে পারবে আমি একটু আতুপুতু টাইপের আর কি। খুব বেশি কষ্ট, খুব বেশি পরিশ্রম সত্যি আমি খুব একটা পারি না মানে সহ্য করতে। মানে ভিড় বাস ঠেলে ওঠা, মানে ভিড় ট্রেনে চড়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব অ্যাভয়েড করি। আমি একটু ফাঁকা রাস্তা হবে, একটু ফাঁকা গাড়ি ঘোড়া হবে, আমি সেগুলোতে ওঠার পক্ষপাতী। কিন্তু সত্যি কথা বলতে কি, রোজ রোজ চাকরি করতে বা প্রাইভেট ফার্মে কাজ করতে গেলে তো আমাকে তো ডেইলি যেতেই হবে, আর ছুটি ছাটা তো একেবারেই নেই। তো সেই সমস্ত কথা ভেবে সরকারি চাকরি আর হলো না যখন, তখন ভেবেছিলাম যে বোধহয় কিছুই আর হবে না। তো তারপরেই হঠাৎ করে আমার এই ইউটিউব দেখা শুরু হলো। ইউটিউবে আমি মনে আছে ইউটিউবের ভিডিও ফার্স্ট আমি দেখি সৌমালিদির ভিডিও। তো ৩ বছর হয়ে গেছে বোধহয়। সৌমালিদির ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আমার মনে হতো কি সুন্দর, ব্লগিং জিনিসটা কি তখন বুঝতাম না। যে ব্লগ করা কাকে বলে, ব্লগিং জিনিসটা কি। ভীষণ ভালো লাগতে শুরু করলো। আর তারপর তো মা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করতে শুরু করলো যে তুই ব্লগ কর, তুই ব্লগ কর। আমি মাকে বলতাম, ধুর বাবা কী ব্লগ করবো, ব্লগ করাটা কী, কী করে করে? মানে রোজকার জীবনযাপন কী দেখাবো আমি, কীভাবে অন ক্যামেরা বকবক করবো? এই সমস্ত ভেবে আমার মানে ভেবেও আবার দূরে চলে আসতাম আর কি, যে কী করে করবো, আমি অন ক্যামেরা ভাবে কথা বলতেই পারবো না। কিন্তু তারপর হঠাৎ মনে হলো না, দেখি তো, শুরু তো করি, শুরু করলে কেমন হয়। প্রথমে শুরু তো সবাই করে নতুন করে শুরু করে দেখি না জিনিসটা কীরকম, জিনিসটা করতে আমি আদৌ পারি কি না। এই সমস্ত কিছু ভেবেই বলতে পারো শুরু হলো আমার পথ চলা। ১ মাস হয়েও গেল আমার পথ চলা আমার ১ মাস কমপ্লিটও হলো। তো পেয়েছি অনেক কিছুই, নতুন বন্ধুবান্ধব পেয়েছি, নতুন করে সুন্দরভাবে সময় কাটাবার জন্য একটা মাধ্যম পেয়েছি। ভীষণ ভালো লাগে এইগুলো ভাবলে, যে আর্থিক দিক থেকে স্বাবলম্বী তো প্রত্যেকেই হতে চায়, সেটা তো পরের কথা, এখন তো সেই গল্পও নেই। তো সেটা তো একটা বড় কথা বটেই, আর তার সাথে নিজের মতো করে একটা টাইম পাস করতে চাইছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। নিজের ভালো লাগাগুলোকে এক্সপ্রেস করতে পারছি। যেমন আমরা ছোটোবেলায় ডায়েরি লিখতাম, সেই ডায়েরি লেখাগুলোকেই যেন মনে হয় এখন অন ক্যামেরা আমরা আমাদের নিজেদের দুঃখ, কষ্ট, ভালো লাগা, মন্দ লাগা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, যার জন্য একটা মাধ্যম থাকা খুব দরকার ছিল। আর আমার মনে হয় এর থেকে বড় প্ল্যাটফর্ম আর কিছু হতেই পারে না। তো অনেক প্রতিবন্ধকতাও এসেছে, অনেকে নানান রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা বাধা দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত করছে, এবং তারা অচেনা কেউ নয়, চেনা জানা মানুষ, আমার আত্মীয়স্বজন যারা আছে তারাই নানান রকমভাবে, মানে বেশ কিছু আর কি, সব বলছি না, বেশ কিছু লিমিটেড আত্মীয়স্বজন আছে যারা নানান রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। জানি না তাদের কী অসুবিধা, তাও আমি জানি না। অন্যের ভালো দেখলে যে তাদের কী জ্বলুনি হয় সেটা আমার জানা নেই, কিন্তু পৃথিবীতে এরকম মানুষ প্রচুর আছে। সুতরাং এগুলোকে জাস্ট ইগনোর করা ছাড়া আর কোনো উপায় নেই। চেষ্টা করেছে নানা রকমভাবে বাধা দেওয়ার, কিন্তু আমি দমার মতো মেয়ে নই, আমি দমে যাইনি। কারণ আমি জানি আমি সৎ পথে আছি, আমার ভগবান আমার সহায় আছে, সাথে আছে আমার গুরুজনেরা, আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সব লোকজন, সবাই আমার সাথে আছে। সুতরাং আমার এখানে দমে যাওয়ার কোনো মানে চান্সই নেই। সেজন্য সমস্ত রকম বাধা প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমি চালিয়ে যাচ্ছি আমার চেষ্টা। জানি না ইন ফিউচারে কতদূর কী করতে পারবো, তবে তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা ভীষণভাবে পেয়েছি, এবং আরও চাই যে তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। এটা প্রথম থেকেই বলছি, এখনও বলে যাচ্ছি। সেজন্য প্রত্যেকের ভালোবাসা আমার ভীষণভাবে দরকার। আমরা সবাই যদি সবার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে না যাই, তাহলে সত্যিই একটা ইউটিউবের পরিবার হয়তো তৈরি হবে না। সেজন্য এটুকুই বলতে চাই যে সবাই সবাইকে সহযোগিতা করো, প্রত্যেককে সহযোগিতা করো, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করো। একা একা বাঁচা যায় না, একা একা চলা যায় না। তো এটুকুই বলার জন্য আজকে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ঘটনা, যে কেন আমি ইউটিউবে এসেছি। চলো ভিডিওটাকে আর লেন্দি করবো না, আজকে ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকদিন কিন্তু ভূতের গল্পটা আমি শেয়ার করবো, সেটা আজকে আর করলাম না, অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো আজকে আর শেয়ার করলাম না, অন্যদিন নিশ্চয়ই করবো তোমাদের সঙ্গে শেয়ার। তো রোজকার মতো আবার বলবো যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর ওই যে যারা আমার হেটার্স আছো, যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ ভালো না লাগলে ভিডিও দেখো না। আমি ছাড়াও আরও ভালো লাগার মতো তোমাদের অনেক কাউকে পেয়ে যাবে, তাদের ভিডিও দেখো। প্লিজ আমার ভিডিওতে আসতে হবে না, দেখো না, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবার মতো এই ভুলটা প্রতিনিয়ত করো না, ঠিক আছে? এটুকুই বলবো। আজ তাহলে এটুকুই থাক, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমরা আমার জন্য অপেক্ষা করো একটা নতুন ভিডিও নিয়ে। আর এটুকুই বলবো, তো পরের দিনের জন্য অপেক্ষা করো তোমরা একটা নতুন ভিডিওর জন্য। আজ তাহলে আসি, এটুকুই থাক।
গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। টাটা।